কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো। তুমি কে? কে তুমি? অশরীরী ভূত। ভূত তুমি? ভূত? হ্যাঁ, ভূত। ভূতের বাড়ির ভূত। ভূতের বাড়ির আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা যারা আমাদেরকে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠিয়ে থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ আপনারা আমাকে অনেক সাহায্য করেন। আমি জানি একটি গল্প লিখতে কতটা পরিশ্রম হয়। আমি এই কারণে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ থাকবো সারা জীবনের জন্য, কারণ আপনারা হয়তোবা সারা জীবনে আমাদেরকে এইভাবে সাহায্য করতে পারবেন। আমি আশা করি আপনারা আমাকে ভবিষ্যতেও সাহায্য করবেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার নামটি এখানে প্রকাশ করব না। যাই হোক, আমি আর গল্পটি বড় করব না, সরাসরি মূল ঘটনায় চলে যাব। আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে যেয়ে আমার নানা বাড়ি পিছনে একটি অনেক পুরনো কুয়া ছিল। কুয়া বলতে সেই সময়ে ওখান থেকে সবাই পানি উঠাতো। ওই কুয়াটার দুই পাশে দুইটা অনেক বড় বড় গাছ ছিল। লোকমুখে শোনা যায় সেই গাছ দুটাতে নাকি জিন বাস করে, কিন্তু আমি ওখানে না গেলে হয়তোবা বুঝতে পারতাম না ওই জিন দুটা ওই গাছে ছিল না। ওই জিনগুলা ছিল ওই কুয়ার ভিতরে। ওরা অনেকদিন যাবৎ ওখানে থাকতো। তখন বাজে প্রায় রাত 12টার মতো। আমি সেই সময় আমার নানা বাড়িতে পৌঁছে যাই। আমার নানা বাড়িতে যেয়ে হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলের পাড়ে চলে যাই। ওটা তো গ্রাম অঞ্চল, এখানে তো আর ট্যাপ নেই, এখানে টিউবওয়েল আছে। টিউবওয়েল থেকে পানি উঠানো হয়। যাই হোক, আমি টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে সামনে দিকে হাঁটতে লাগি। আমার পিছনে পানি উঠানোর শব্দ হলো। আমি পিছন দিকে তাকিয়ে দেখি টিউবওয়েল পাড়ে কেউ নেই, কিন্তু আমার সামনে থেকে তো পানি ওঠানোর শব্দ রীতিমতো আসতেই চলেছে। আমি গেটটি খুলেই সামনে থেকে হাঁটতে লাগলাম। 2-4 পা হাঁটতেই আমি সেই পুরনো কুয়ার ধারে চলে গেলাম। ওখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কুয়ার দড়িটা যেন রীতিমতো টান হচ্ছে, ওখান থেকে শব্দটা আসতেছে। আমি তো সামনে দিকে আরেকটু এগিয়ে গেলাম যে ওই কুয়ার কাছে কে আছে দেখি। তো সামনে দিকে এগিয়ে যেতেই দেখলাম ওখানে কেউ নেই, কিন্তু অটোমেটিক কুয়াটি থেকে পানি উঠতেছে। আমি ওখানে দিয়ে 4-5টা ডাক দিলাম, এখানে কে আছো, কথা বলো, কে কুয়ার দড়ি টানতেছ? ওখানে কেউ কোনো কথা বলে না। আমি কুয়ার একবারে ধারে চলে যাই। কুয়াটির পাশে যেতে আচমকাই একটি বাতাস এসে যেন আমার বুকে বাজলো। আমি চতুর্দিকে তাকাতে লাগলাম, কোনো গাছের পাতা নড়ছে না, কিন্তু এই বাতাসটি আমার শরীরে কিভাবে এসে লাগলো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আমার বারবারে একটি কথাই মনে হচ্ছে, বাতাসটি এলো কোথায় থেকে? যাই হোক, আমি আর কিছু ভাবলাম না। আমি সরাসরি কুয়ার ধার বিলে চলে গেলাম। কুয়ার ধারে যেয়ে নিচের দিকে তাকাতে যে জিনিসটা চোখে পড়লো, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিচে দেখলাম এক ফোঁটাও পানি নেই, পুরোটাই শূন্য। কিন্তু বালতির ভিতরে পানি কিভাবে আসলো? আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি বিষয়টা দেখে।
আমি কি করব বুঝতে পারি না। আমি ওখানে আর এক মুহূর্ত দেরি করলাম না, ওখান থেকে এক দৌড়ে ঘরের ভিতরে চলে এলাম। এসে আমার নানু ভাইকে সব ঘটনা খুলে বললাম। আমার নানু ভাই আমাকে বলল, তোমার ওই জায়গায় যাওয়া মোটেও উচিত হয়নি। তুমি ওই জায়গায় কেন গিয়েছো? ওই জায়গায় আর কখনো যাবে না। আমি আমার নানু ভাইকে বললাম, কেন, কি হয়েছে? আমার নানু ভাই আমাকে বলল, ওটা শুধু কুয়া না, ওটার সাইডে যে দুইটা গাছ আছে সেই গাছেই জিনেরা বাস করে। ওখানে তোমার যাওয়াটা মোটেও ঠিক হয়নি, আর কখনো ওই জায়গায় যাবে না। আমি আমার নানু ভাইকে বললাম, ঠিক আছে, আমি আর যাবো না, এখন তো কিছু খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তাই বলেই আমার নানু ভাই আমাকে নিয়ে গেল খাবার টেবিলে। আমি খাবার খেয়ে নিলাম, নিয়ে ঘুমানোর জন্য চলে গেলাম। আমার চোখে যেন প্রচণ্ড ঘুম, কারণ অনেক রাত হয়েছে তো, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার। আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই আচমকা একটি বাতাস এসে আবারও আমার বুকে বাজলো। বাতাসে আমি ঘুম থেকে জাগনা পেলাম। ঘুম থেকে উঠেই দেখি দরজা জানলা সব কিছুই লাগানো, কিন্তু বাতাসটি কই থেকে এসে আমার শরীরে লাগলো। আমি আবারও চিন্তায় পড়ে গেলাম, বাতাসটি এলো কই থেকে। আমি এগুলার চিন্তা করলাম না, আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরে এবার আর কোনো বাতাস না, এবার যেন এক ঝাঁক কবিতর এসে আমার শরীরের ওপরে বসে পড়ে। আমি অনুভব করতে পারতেছি আমার শরীরের ওপরে কবিতর বসেছে। আমি দেখতেও পারতেছি, কিন্তু কবিতরকে ধরতে পারতেছি না। আমি কিছুক্ষণের জন্য হলেও টেনশনে পড়ে গিয়েছিলাম। এই ঘটনাগুলো আমার সঙ্গে কেন ঘটতেছে বারবার, আমি বুঝতে পারলাম না। আমি কিভাবে কি করব আমার মাথায় ঢুকতেছে না। আমি শেষ পর্যন্ত কোনো উপায় খুঁজে না পেয়ে খুবই জোরে চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার যেন আমি ছাড়া আর কেউ শুনতে পায় না। আমি ভয় আর কথা বলতে পারতেছি না। ভয়ে যেন আমার সারা শরীরটা শিউরিয়ে দাও। আমি যেন ওখানে আর কিচ্ছু বলতে পারি না। কবুতরগুলো কিছুক্ষণ পরে একা একাই ওখান থেকে বেরিয়ে চলে যায়। আমি কবুতরের দিকে তাকিয়ে আছি। আমি দেখলাম কবুতরগুলো আমার নানা বাড়ির দেওয়ালটা ভেদ করে পার হয়ে চলে গেল। কবুতরগুলো বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে যেন আমি একটু স্বস্তি পেলাম। আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার শরীরটা একটু ভালো হতে লাগলো, কিন্তু আমি বিছানা থেকে উঠতে পারতেছি না, কারণ আমার সারা শরীরটা ব্যথা হয়ে আছে। আমি কি করব বুঝতে পারি না। আমি তখনই আর দেরি করলাম না, আমার নানা ভাইকে ডাক দিলাম। আমার নানা ভাই আমার ঘরে চলে এলো। তখন বাজে প্রায় রাত 4টার মতো। আমার নানা ভাই আমার ঘরে এসে আমাকে বলতেছে, কি হয়েছে তোর, চিৎকার করে কেন ডাকলি? আমি আমার নানা ভাইকে সব ঘটনা খুলে বললাম। আমার নানা ভাই আমাকে বলল, এই রাতটি কোনো মতে পার হয়ে দেখ, আগামীকাল সকালবেলায় তোকে নিয়ে কবিরাজের কাছে যাব। আমি আমার নানা ভাইকে বললাম, ঠিক আছে। আমার নানা ভাই আমাকে বলল, তোর আর একা ঘুমানো দরকার নেই, আমি তোর সঙ্গে ঘুমাবো। তাই বলে আমার নানা ভাই আমার সঙ্গে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আমি আবারও স্বপ্নে দেখি সেই কুয়াটির পাশ থেকে কে জানে আমাকে ডাক দিচ্ছে। আমি কুয়াটির কাজ মিলে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতেই কে জানে পিছন থেকে ধাক্কা মেরে কুয়ার ভিতরে আমাকে ফেলে দেয়। আমি ঘুম থেকে লাফিয়ে উঠি। আমার সারা শরীরটা ঘেমে গিয়েছে। আমি কি করব বুঝতে পারলাম না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বসে থাকতে পারতেছি না। আমার সারা শরীরটা যেন ঝিম মেরে গিয়েছে। আমি বিছানায় শুয়ে পড়লাম, আর ঘুম আসে না। দেখতে দেখতে ফজরের আজান দিয়ে দিল। আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম। উঠে উজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি আর ঘুমালাম না। কিছুক্ষণ পরেই আমার নানা ভাই আমাকে ডাক দিল। ডাক দিয়ে একটি কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজের কাছে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। কবিরাজ ঘুম থেকে ওঠেনি।
আমার নানা ভাই কবিরাজকে ডাকিয়ে ওঠালো। ডাকিয়ে তোলার পরে কবিরাজ আমাদেরকে ভেতরে নিয়ে গেল। আমরা বসলাম। কবিরাজ কি জানি মন্ত্র বলল, করে আমার মাথায় তেল মালিশ করে দিল। তেল দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি যেন একটু স্বস্তি অনুভব করলাম। আমার শরীরটা একটু ভালো মনে হলো। আমি কবিরাজকে বললাম, আমি এখন সুস্থ অনুভব করতেছি। কবিরাজ আমাকে বলল, তুমি আরও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই তেলটি দিনে 3 বার বা 4 বার যাই হোক তুমি তোমার সারা শরীরে মালিশ করবে। আমি কবিরাজকে বললাম, আচ্ছা ঠিক আছে। কবিরাজকে হাদিয়া দিয়ে আমি আর আমার নানা ওখান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর জন্য গেলাম, কারণ সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। আমি ঘুমানোর জন্য চলে গেলাম, যে শুয়ে পড়লাম। শুয়ে থেকে আমি ভাবতেছি এই ঘটনাগুলো কি জন্য আমার সাথে ঘটে, আর কোনো মানুষ পেল না আমাকে, কি জন্য এরা টার্গেট করলো, এতগুলো মানুষের ভিড়ে আমাকে কেন এরা টার্গেট করলো। এরকম বিভিন্ন প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগে। আমি যেন ঘুমে আর চোখটি দাঁড়িয়ে রাখতে পারি না। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরে আবারও স্বপ্নে দেখি কে জানে আমাকে ডাকতেছে। অন্ধকারের ভিতরে তার চেহারাটা আমি ভালোভাবে দেখতে পারতেছি না। সে আমার নাম ধরে আমাকে ডাকতে লাগলো। আমি ওকে বললাম, কে তুমি, আমাকে কেন ডাকো? সে আমাকে বলল, আমার কাছে আয়, আমার কাছে আয়। আমি তার কাছ দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে যেতে তার কাজ বিলে চলে গেলাম। তার মুখের দিকে তাকাতেই যেন আমার সারা শরীরটা ঠান্ডা হয়ে এলো। আমি ভয়ে যেন ওখানে থমকে গেলাম। আমি আর কথা বলতে পারতেছি না। সে আমার দিকে নজরে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে আমাকে বলতেছে, তোকে আমি কেন টার্গেট করেছি জানতে চাস তো? আমি ভয়ে ভয়ে করুণ ছুঁড়ে থাকি, বললাম, কেন আমাকে টার্গেট করেছ? কেন আমাকে কেন টার্গেট করেছে বলো? সেই লোকটি আমাকে বলল, ওকে টার্গেট করার একমাত্র কারণ হলো যে এই কুয়াতে আমরা অনেক দিন যাবৎ থাকি। তোর নানা আমাদেরকে অনেক ক্ষতি করেছে আমাদের। আমরা তোর নানাকে শাস্তি দেওয়ার জন্যই তোকে টার্গেট করেছি। আমি যেন ভয় আর কথা বলতে পারি না। আমার সারা শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি সে লোকটিকে বললাম, আমাকে ছেড়ে দাও, তোমরা আমার নানার রাগ আমার ওপরে কেন ঝাড়তেছ? আমি বুঝলাম না আমার নানার রাগ কেন ঝাড়তেছ আমার উপরে। সেই লোকটি ভয়ঙ্কর একটি হাসি দিয়ে আমাকে বলল, সেই শাস্তি তোকে পেতেই হবে। তোর নানা যেন বুঝতে পারে আপনজন হারানোর কষ্ট কতটা। আমি যেন অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে আছি। লোকটির মুখটা আমি দেখতে পারতেছি না, কিন্তু আমি অনুভব করতে পারতেছি লোকটির চোখ দুটো যেন লাইটের মতো জল জল করছে। আমি শুধু চোখ দুটোর দিকে তাকিয়ে আছি। লোকটিকে আমি করুণ সুরে আবারও জিজ্ঞেস করলাম, কেন আমার নানা কি করেছিল? লোকটি কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আমাকে বলতেছে, এই কুয়ার ভিতরেই তোর নানা বালতি ফেলে দিয়ে আমার নিরীহ ছোট্ট ছেলের মাথাটা ফেটে দিয়েছে। সেই থেকে আমার ছেলেটি পাগল হয়ে আছে। জানি না আমার ছেলে পাগল হয়ে কোথায় চলে গেছে। আমার ছেলের এখন পর্যন্ত আমি খোঁজ পাইনি। আমি লোকটির কথাটা শুনে যেন হতভম্ব হয়ে গেছি। আমার নানা এরকম কাজ কিভাবে করতে পারলো? আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠে আমার নানাকে ডাক দিলাম। আমার নানা চলে এলো। আমার নানা চলে এসে আমাকে বলল, কি হয়েছে তোর, আবার কেন চিৎকার করতেছিস? আমি আমার নানাকে সব ঘটনা খুলে বললাম। আমার নানা আমাকে বলল, আমি তো সব কিছুই জানি না, আমি কবে আবার কাকে মারলাম। স্বপ্নটা স্বপ্নই থাকে, স্বপ্ন কখনো বাস্তব হয় না। এই কথা বলতেই আমার ঘরের ভিতরে আচমকা একটি বাতাস এসে পড়ল। বাতাসের সাথে একটি লোক এসে পড়ল। লোকটি এসেই দাঁড়িয়ে বলতেছে, তুই জানিস না ওখানে আমার ছেলে উপস্থিত ছিল? প্রচণ্ড রাগ হয়ে গেছে লোকটি। রাগেতে মুখটি কালো হয়ে গেছে। তার চোখ দুটো যেন লাল রং ধারণ করলো।
চোখেতে শুধু মনে হচ্ছে রক্ত আর রক্ত। লোকটি, আমি জানি না এখানে কি তুলকালাম ঘটাবে। আমি লোকটিকে বললাম, তুমি আমার সঙ্গে কথা বলেছিলে তাই না? লোকটি বলল, হ্যাঁ আমি কথা বলেছিলাম তোর সঙ্গে। তোর নানা আমার ছেলেটিকে পাগল বানিয়ে দিয়েছে। আমি তোর নানাকে ছাড়বো না, তোর নানাকে মেরে ফেলবো। আমি লোকটিকে বললাম, আমার নানার কোনো দোষ নেই, আমার নানা সত্যি কিছু জানে না। আমার নানাও বলল, আমি সত্যি জানি না কবে আমি তোমার ছেলেকে মেরেছি। আমার নানাকে ওই লোকটি বলল, তুই জানবি কি করে? কুয়ার থেকে পানি ওঠাবে ধরে কবে তুই বালতি ফেলে দিয়েছিলিস, মনে নাই তোর? আমার নানা বলল, আমি তো বালতি ফেলে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না ওখানে তোমার ছেলে ছিল। লোকটি বলল, আমার ছেলে ছিল সেটা তুই জানিস না, তুই তো বালতি ফেলেছিলিস। কেন ফেলেছিলিস? আমি আমার নানাকে বললাম, কেন তুমি বালতি ফেলে দিয়েছিলে? আমার নানা আমাকে সব ঘটনা খুলে বলল। আমার নানা বলল, একটি লোকের সঙ্গে রাগারাগি করে আমি বালতিটা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলাম। আমার নানা আমাকে বলল, আমি সত্যি কিছু জানি না, আমি জানতাম না ওখানে এই লোকটির ছেলে উপস্থিত ছিল। আমি জানলে কি এই ছেলেটিকে মারতাম। আমি ওই লোকটিকে বললাম, আমার নানার বলেছে, আমার নানাকে ক্ষমা করে দেন। আবার নানাও বলল, আমাকে ক্ষমা করে দেন, আমি সত্যি জানতাম না। লোকটি কাঁদো কাঁদো সুরে বলল, আমি তোকে যদি ক্ষমা করি তাইলে এরকম ঘটনা অন্য কেউ ঘটাবে। তোর মতোই আরও লোক আছে এই গ্রামে, তারাও এই ঘটনাগুলো ঘটাবে। তোরা তো ভালোভাবেই জানিস আমরা এই কুয়াতে থাকি, তারপরও তোরা এই কাজ কেন করিস? আমি বুঝতে পারি না। আমার নানা বলল, আমি বালতিটা ইচ্ছে করে ফিরিয়ে রাগের মাথায় ফেলে দিয়েছিলাম। এসব কথা বলতে বলতে আরও একটি জিন এসে উপস্থিত হলো। উপস্থিত হয়ে বলতেছে, তোর ক্ষমা নেই, তোকে ছাড়বো না। আমার ভাই যদি তোকে ছেড়েও দেয় আমি তোকে ছাড়বো না, ওকে মরতেই হবে। আমি লোকটিকে বললাম, আমার নানাকে ছেড়ে দিন, আমার নানা হলে আমি ক্ষমা চাচ্ছি। লোকটি বলল, তোর নানার ক্ষমা নেই, তোর নানাকে মরতেই হবে। তাই বলেই লোকটি দৌড়িয়ে এসে আমার নানার গলাটি চেপে ধরে। আমার নানা ছটফট করতে করতে ওখানে মৃত্যুবরণ করে। আমি তো ওখানে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের সামনে পুরো এলাকার লোক ভেঙে চলে এলো আমাদের বাড়িতে। এসে দেখে আমার নানা ওখানে পড়ে আছে। আমি আমার নানাকে বাঁচাতে পারলাম না, সেই লোকটি আমার নানাকে মেরেই ফেললো। একটু পরেই ফজরের আজান দিয়ে দিল। আমার নানাকে ওখান থেকে উঠিয়ে গোসল করার জন্য নিয়ে গেল। আমার কলিজাটা যেন ছিঁড়ে নিয়ে গেল। আমি আর কথা বলতে পারি না। সত্যি আমি সে সময়ে অনেকটাই ভেঙে পড়েছিলাম। আমি কথা বলতে পারতেছি না। আমার ভিতর থেকে কান্নার সুর ভেসে আসতে লাগলো। আমি তো কান্না করতে পারতেছি না। আমার শরীরের হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে আসতে লাগলো। আমার নানু ভাইকে যখন গোসল করাতে নিয়ে গেল, আমি ওখানে আর বসে থাকতে পারলাম না। আমার নানু ভাইয়ের পিছন পিছনে গেলাম। খাটনির কাছে যেয়ে লোকগুলো আমাকে আমার নানুর কাছে আর থাকতে দিল না, ওখান থেকে তাড়িয়ে দিল। আমি আমার নানুর ঘরে এসে আমি কান্না করতে লাগলাম। কান্না করতে করতেই সেই জিনটি আবার এসে উপস্থিত হলো। আমাকে জিনটি করুণ সুরে বলল, আমি এত কিছু করতে চাইনি। আমি সত্যি জানি না আমার ভাই ওখানে এসে কখন উপস্থিত হয়। আমি আমার ভাই এসে জানলে আমি ওখান থেকে চলে যেতাম। আমার ভাই এসেই যে এরকম একটি ঘটনা ঘটাবে আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কান্দিতে কান্দিতে লোকটিকে বললাম, যা হওয়ার তা হয়ে গেছে, আমার নানাকে তোমরা ক্ষমা করে দিও, আমার নানার উপর তোমরা কোনো রাগ রেখো না। সে লোকটি আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার নানাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহর রহমতে তোমার নানাকে আমি ক্ষমা করে দিয়েছি। তোমার নানা যাতে জান্নাতবাসী হয় এই দোয়াই করি। তাই বলে জিনটি ওখান থেকে চলে গেল। যাওয়ার পরে আমি গোসল করলাম। গোসল করে আমার নানাকে মাটি দিয়ে আমি ওখান থেকে চলে এসেছি। আসার পরে থেকে প্রায় 4 বছরের মতো কেটে গেল। আমি এখন পর্যন্ত আমার নানার বাড়িতে যাইনি। আমি
শুধু নামাজ পড়ে আমার নানার জন্য দোয়া করি, কারণ আমার নানা অনেক ভালো মানের ছিল। যাই হোক সুমন ভাই, আমি আর গল্পটি বড় করব না। এটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমার নিজের চোখে দেখেছি একটি জিন কতটা নির্মমভাবে একটা মানুষকে মেরে ফেলে। আমি আর ঘটনাটি বড় করতে চাই না। সুমন ভাই, আমার গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। এই বলে ভাইটি তার গল্প শেষ করেছে। তার নামটি আমাকে প্রকাশ করেনি, আমিও তার কোনো ছদ্মনাম ব্যবহার করিনি। যাই হোক, ঘটনাটি তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভাইটিকে উদ্দেশ্য করে একটি সুন্দর করে কমেন্ট করবেন। ভাইটির জন্য আমি মন থেকে দোয়া করি যাতে সে তার নানার মৃত্যুর ভয়টা ভুলে থাকতে পারে। আমি আর গল্পটি খুব একটা বড় করব না। আপনার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেলে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com এবং সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠাতে পারেন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, ওখান থেকেও চাইলে পাঠাতে পারেন। যাই হোক, আমি আর গল্পটি বড় করব না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।